একটা লার্জ মলিকিউল তাকে সিম্বলাইজ করছে এই সার্কেল। একাধিক ইথার ফাংশনাল গ্রুপ আছে, কটা আছে সেটা আইডেন্টিফাই করতে হবে তোকে। কম্পাউন্ডটা তোকে দিয়ে দিয়েছে একটা বোতলে ভরে, বুঝতে পারলি? একটা বোতলে ভরে তোকে কম্পাউন্ডটা দিয়ে দিয়েছে, তোকে আইডেন্টিফাই করতে হবে এরকম কটা বন্ড আছে, কটা ইথার ফাংশনাল গ্রুপ আছে পার মলিকিউল। কি হবে? প্রথমে কি বলছে? HI দিয়ে ট্রিটমেন্ট দিতে বলছে। HI কি করা উচিত, আর কি দেওয়া উচিত বল? টেম্পারেচার লাগবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে এইগুলো যেহেতু CH3 আছে তাহলে কি হবে, I- এখানে অ্যাটাক করবে, SN2 অ্যাটাকটা ফেভারেবল, তাহলে এটা হয়ে যাবে CH3I, 2 অণু হবে, হ্যাঁ কি না? হবে। এবার বাকিটা কি হবে? ওই বড় সার্কেল বন্ড OH দুটো। ঠিক আছে, এবার যদি এটা এক্সেস দেওয়া হয় তখন এটা I হয়ে যাবে, তাই তো? সব ক্ষেত্রে হবে না, কিছু ক্ষেত্রে I হয়ে যাবে, মানে এটাও আয়োডাইড হয়ে যাবে। এবার বল মিথাইল আয়োডাইড ভোলাটাইল না ভোলাটাইল? ভোলাটাইল হবে। হ্যাঁ ভোলাটাইল। সারফেস এরিয়াটা খুব ছোট। দেখিয়ে দিই। ভোলাটাইল লিকুইড দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। বেশ, তাহলে ওই হিটে কি হবে, এটা বেরিয়ে চলে যাবে তো যদি ওপেন ভেসেল হয়। এই ভেপারটাকে কালেক্ট করা হলো একটা অ্যালকোহলিক AgNO3 সলিউশন। দিলে কি হবে, প্রেসিপিটেট পড়ে যাবে AgI এর, বোঝা গেল? একটা ইয়েলোইশ হোয়াইট, সরি, AgBrটা হচ্ছে ইয়েলোইশ হোয়াইট, AgClটা হচ্ছে হোয়াইট, আর AgIটা হচ্ছে ইয়েলো। তাহলে ইয়েলো প্রেসিপিটেট পড়ে যাবে, এটাকে প্রথমে ছেঁকে নেবো, তারপর ওয়াশ করব, তারপর ড্রাই করব, ড্রাই করে ওজন করব। তাহলে কতটা AgI পাওয়া যাবে, কতটা AgI এক্সপেরিমেন্ট থেকে পেলাম, সেখান থেকে আমি বলতে পারবো না যে কতগুলো মিথাইল ছিল, সরি কতগুলো ইথারের ছিল। যদি এটা 1 মোল নিই তাহলে এই ইথার ফাংশনাল গ্রুপ 2 মোল থাকবে। যদি আমি এই যৌগটা 1 মোল নিই তাহলে ইথার ফাংশনাল গ্রুপ 2 মোল থাকবে। এইটা যদি 2 মোল থাকে ফাংশন গ্রুপটা, তাহলে এইটা 2 মোল প্রেসিপিটেশন হবে, তাহলে 2 মোল AgI পাবো। বোঝা যাচ্ছে? হ্যাঁ, 2 মোল AgI পাবো। এইবার এইটা যেহেতু 1 মোল দিয়ে বোঝালাম, 1 মোল নেওয়ার কোনো প্রয়োজন নেই, অতটা নিয়ে নষ্ট করব কেন? আমি 0.1 মোল নেবো, তাহলে এটা 0.2 মোল পাবো, তাহলে এটা 0.2 মোল পাবো, এটা 0.2 মোল পাবো। তাহলে ঘুরিয়ে ভাব, এটা যদি 0.7 মোল পাই
এটার 0.1 মোল নেওয়াতে তার মানে কটা আছে এখানে? 0.35 মোল। হ্যাঁ, শোনে না, এইটা যদি 0.7 মোল পাই, এজিআইটা যদি 0.7 মোল পাই, যদি আমি স্টার্টিং কম্পাউন্ডটা 0.1 মোল নিই, তাহলে এখানে কতগুলো ইথার আছে? কতগুলো ইথার 7টা। ফাংশনাল গ্রুপ আছে? 7টা আছে। 7টা। এইটা যদি 0.1 নিই, এখানে 0.2 আসছে, তাহলে সেটা বোঝাচ্ছে যে দুটো আছে, তাহলে 7 গুণ হয়ে যাচ্ছে, মানে 7টা আছে নাকি? তার মানে হ্যাঁ, 7টা ইথার ফাংশনাল গ্রুপ আছে। যদি 0.1 মোলের জন্য 0.1 মোল পাই, তাহলে কটা আছে? একটা আছে। এই ব্যাপারটা ক্লিয়ার হলো? দুটোর পরিবর্তে তো 3টে থাকতে পারে রে বাবা, আমি তো আইডেন্টিফাই করছি। দুটোর পরিবর্তে তো 3টে থাকতে পারে, আমার তো আইডেন্টিফিকেশন চলছে, তাই না? তাহলে একটাতে যদি দুটো থাকে, তাহলে এটা দ্বিগুণ উৎপন্ন হবে। 1 মোলের জন্য 2 মোল হবে, 0.1 এর জন্য 0.2 মোল হবে, 0.01 মোলের জন্য 0.02 মোল হবে। যদি 3টে থাকে তাহলে 0.3 হবে 0.1 নিলে। তাহলে এই এজিআই এর পরিমাণ দেখে আমি ব্যাকে চলে গিয়ে বের করতে পারবো যে এখানে কটা ইথার ফাংশনাল গ্রুপ ছিল পার মলিকিউল। এটাই হচ্ছে জাইজেল মেথড। বোঝা গেছে? কতগুলো অ্যালকক্সি গ্রুপ আছে, কতগুলো মিথক্সি বা ইথক্সি গ্রুপ আছে, ইথক্সি থাকলেও হবে, CH2 CH3 থাকলেও হবে। তাহলে কতগুলো মিথক্সি বা ইথক্সি গ্রুপ আছে সেইটার কতগুলো মিথক্সি বা ইথক্সি গ্রুপ আছে, ইথারের বোতলকে যদি খুলে রাখা হয় অথবা দীর্ঘদিন ধরে ব্যবহার করছিস, বোতলটা খুলছিস, অল্প নিচ্ছিস, রেখে দিচ্ছিস, সেক্ষেত্রে কি হবে? মানে দুটো ক্ষেত্রেই বললাম, একটি ইন্টেনশনালি করতে পারিস, একটা আনইনটেনশনালি করতে পারিস। তুই নিজেই খুলে রেখে দিলি ঢাকনাটা, এটা একটা হতে পারে। আবার একটা হচ্ছে তুই ঢাকনা খুলছিস, অল্প ব্যবহার করছিস, আবার লাগিয়ে দিয়ে রেখে দিচ্ছিস, আবার কিছুদিন পর অল্প ব্যবহার করছিস, ফলে বোতলটা থেকেই যাচ্ছে, শেষ হচ্ছে না। সেক্ষেত্রে ইথার স্ক্রিনটা ঝাপসা, আমি ডাইইথাইল ইথার নিচ্ছি এক্সাম্পল। এটা যদি O2 আর H নিউ পেয়ে যায়, O2 ফ্রম এয়ার, অক্সিজেন সিলিন্ডার লাগাবার দরকার, মানে আলো আর অক্সিজেন যদি পেয়ে যায়, তখন কি হবে? ও পারক্সাইড তৈরি করবে। জানালাটা খুলি। CH3 CH2O CH2 CH3, এটা আলো আর অক্সিজেন যদি পেয়ে যায়, তখন দুটো প্রোডাক্ট তৈরি করতে পারে ও। এইটার নাম হচ্ছে ডাইইথাইল পারক্সাইড, এইটার নাম হচ্ছে ডাইইথাইল পারক্সাইড, আর এটার নাম হচ্ছে ডাইইথাইল হাইড্রোপারক্সাইড। এবার এটা নামকরণটা করতে হবে, কোথায় আছে হাইড্রোপারক্সাইড? এইখানটাতে আছে, অর্থাৎ এটাকে কত নাম্বার বলবে? এই দিক থেকে যদি কাউন্ট করি 1 2, 2 নাম্বারে আছে। এমনি ক্লাসের নাম হচ্ছে হাইড্রোপারক্সাইড। এই দিক থেকে তো কাউন্ট হবে না, তখন আলফা হাইড্রোজেন দিয়ে কাউন্ট হবে। এটা যদি আলফা হাইড্রোজেন দিয়ে কাউন্ট হয়,
এইটাকেই বোধহয় এইটাকে প্রেফারেন্স দিতে হবে এটার ক্ষেত্রে। এটা ডাইইথাইল পারক্সাইড হলো, আর এটার ক্ষেত্রে এইটাকে প্রেফারেন্স দিতে হবে। তাহলে এর নাম কি হবে? এর নাম হচ্ছে ইথাইল হাইড্রোপারক্সাইড। ইথাইলের 1 নম্বর থেকে এইটা ঝুলছে, তাহলে ইথক্সি 1 ইথক্সি ইথাইল হাইড্রোপারক্সাইড। বোঝা গেল? এইটাকে প্রেফারেন্স দিতে হবে, এটাই হচ্ছে আমার কম্পাউন্ড আর এটা ব্রাঞ্চ সেক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ইথাইল হাইড্রোপারক্সাইড, একটা হাইড্রোজেন আছে। এটাও যদি ইথাইল থাকতো তাহলে ডাইইথাইল পারক্সাইড। এবার তার 1 নম্বরে, কারণ এটার সঙ্গে ফাংশনাল গ্রুপ আছে, তাহলে এটা 1 নম্বরে 1 ইথক্সি আছে। নামটা বোঝা গেল রে? আর একবার বলুন। হ্যাঁ স্যার। এইটা ডাইইথাইল পারক্সাইড, এটা নিয়ে সমস্যা আছে? না, সেকেন্ডটা। সেকেন্ডটা তুই এইটা ভুলে যাবো, এই বাঁ দিকটা ভুলে যা, এইটার নামকরণ কর। এখানে যদি একটা বন্ড এইচ থাকতো তাহলে নাম হতো হাইড্রোজেন পারক্সাইড। একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ইথাইল আছে, তাহলে ইথাইল হাইড্রোজেন পারক্সাইড। এবার ইথাইলের 1 নম্বর কার্বনে একটা ইথক্সি আছে, তাহলে 1 ইথক্সি ইথাইল হাইড্রোজেন পারক্সাইড। ঠিক আছে। এবার হাইড্রোজেন পারক্সাইড নামটা বাজে লাগে হাইড্রো পারক্সাইড বলে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ। এইবার যেটা হচ্ছে এই দুটোই হচ্ছে এক্সপ্লোসিভ লিকুইড, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে এক্সপ্লোসিভ লিকুইড দুটোই। তাহলে যদি ধর দীর্ঘদিন ধরে ওরকম বোতলটাকে অল্প অল্প করে নিচ্ছি ব্যবহার করছি, অল্প করে নিচ্ছি ব্যবহার করছি, তখন এইটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। অথবা আমি যদি বোতল ঢাকনা খুলে রেখে বাড়ি চলে যাই তাহলে তৈরি হয়ে যেতে পারে। এবার এটা যদি খুব সামান্য পরিমাণে হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু যদি একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টে হয়, ধর 2 ml কি 3 ml হয়ে গেল একটা 500 ml এর বোতলে, তখন এই ইথারটা নিয়ে আমি যে কাজ করতে চলেছি সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু আমার মানে যে কি হতে চলেছে। আমি যদি এই ইথারটাকে নিয়ে কোনো মানে হিট দেওয়া বা ওই ধরনের কোনো রিয়াকশনে যদি কাজে লাগাই, কোনো ভিগোরাস কন্ডিশনের উপর অ্যাপ্লাই করি, তখন কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে। যদি সিম্পল জলে গোলার এক্সপেরিমেন্ট করি তাহলে হয়তো বেঁচে যেতে পারি, কিন্তু যদি ওই এইচআই দিয়ে হাইড্রোলিসিস করে যদি দেখতে চাই যে কোন দিকটা ভাঙছে, কি কি প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা যদি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্টে থাকে ওই ইথারের মধ্যে ইম্পিউরিটি হিসেবে, তাহলে কিন্তু বিস্ফোরণ হয়ে যেতে পারে। কথাটা বোঝা গেল? এই বিস্ফোরণের সম্ভাবনা কোথায় বেড়ে যায়? যখন ইথারটাকে ডিস্টিল করে পিউরিফাই করতে চাই। ডিস্টিলেশনের মাধ্যমে যদি ইথারটাকে আমি পিউরিফাই করতে চাই, মানে কনসেন্ট্রেশনটা বাড়াতে চাই, তখন কিন্তু এটা তোর বিস্ফোরণের সম্ভাবনা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে, সেটারও কারণ আছে, কারণ ইথারে দেখ হাইড্রোজেন বন্ডিং করার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই যৌগটা হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে ইথার এবং ইথার হাইড্রোপারক্সাইড এই দুটোর মধ্যে কোনটা বেশি ভোলাটাইল? আর বলুন কোশ্চেনটা। ইথার এবং ইথার হাইড্রোপারক্সাইডের এই দুটো যৌগের মধ্যে কোনটা বেশি উদ্বায়ী, কোনটা তাড়াতাড়ি এভাপোরেট করে যাবে? ইথারটা বেশি উদ্বায়ী, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং নেই, ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন কম, এখানে ইন্ট্রামলিকুলার অ্যাট্রাকশন বেশি। তাহলে যখন আমি ডিস্টিলেশনটাকে চালাবো, পাতনটাকে যখন আমি চালাবো, তখন কে বেশি উড়ে চলে যাবে? ইথার বেশি উড়ে চলে যাবে। তাহলে যেটা 500 ml এ 3 ml ছিল, সেটা ইথার বেশি যদি উড়ে চলে যায় সেটা এখন হয়ে যেতে পারে 100 ml এ 3 ml। কথা বোঝাতে পারছি? বা 100 ml এ 2.5 ml, কারণ এটা কিছুটা উড়েছে, ওটা ম্যাক্সিমাম উড়ে গেছে, তাহলে কনসেন্ট্রেশনটা আরো বেড়ে গেল না? হ্যাঁ। তাহলে বিস্ফোরণের
মানে বিস্ফোরণের সম্ভাবনাটা আরো বেড়ে যাবে কখন? যখন আমি তোর ওইটাকে ডিস্টিল করার চেষ্টা করব। রিয়াকশনের ক্ষেত্রে যা প্রবাবিলিটি রিয়াকশন করতে গেলে, তার থেকে ডিস্টিলেশন করতে গেলে প্রবাবিলিটিটা এই কারণে বেড়ে যাচ্ছে। একটা ওখানে হিট তো দিতেই হচ্ছে, সেটা একটা খুব ভালো সুবিধা বিস্ফোরণের। আর একটা হচ্ছে যে ডিস্টিলেশন করবার সময় এইটা আগে বেরিয়ে চলে যাবে, ফলে এটা কনসেন্ট্রেটেড হয়ে যাবে, ফলে বিস্ফোরণের তীব্রতাটা আবার খালি তীব্রতা বলছি, সম্ভাবনা, বিস্ফোরণের সম্ভাবনা ইনক্রিজ করে যাবে কনসেন্ট্রেশন বাড়ার জন্য। এইবার তোকে যদি বলে যে এই ইথারের স্যাম্পেলটা ডিস্টিল কর, ধর তোর বস বলেছে, কোনো একটা জায়গায় কোম্পানিতে চাকরি করিস, তো বলেছে এই ইথারটা পুরনো হয়ে গেছে, তুমি ডিস্টিল কর, ঠিক আছে? এবার তুই তো ওটাকে ইগনোর করতে পারবি না, পারবি? বসের বসের কমান্ড অর্ডার তো ইগনোর করা যাবে না, না। ডিস্টিল করতে হবে। এবার তুই জানিস যে অলিন্দ স্যার পড়েছিল ছোটবেলায় যে ফুটে যাবে, তাহলে প্রাণও বাঁচাতে হবে, চাকরিও বাঁচাতে হবে, তাহলে কি করবো? তাহলে পদ্ধতি জানতে হবে নাকি? হ্যাঁ। সেই জন্য যে আদৌ এখানে ইথার পারক্সাইড আছে কিনা সেটা টেস্ট করতে, আমার যে স্যাম্পেলটা যেটাকে ডিস্টিল করতে চলেছে আমি, সেখানে আদৌ ইথার পারক্সাইড আছে কিনা সেটাকে আমি আগে টেস্ট করব। যদি দেখি যে হ্যাঁ আছে, তখন আমি এক পদ্ধতি দিয়ে এগোবো, আর যদি দেখি যে নেই, তাহলে আমার ভয়ের কিছু নেই, তাহলে আমি পাতি ডিস্টিলেশন চাপিয়ে দেবো। বুঝতে পারলাম? হুম। হ্যাঁ। আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটাতে ওই যেটা বিস্ফোরক ইম্পিউরিটি বলছি সেটা তৈরি হয়েছে কিনা। যদি ইয়েস হয়, যে তৈরি হয়ে থাকে, তাহলে আমি এক পদ্ধতি ব্যবহার করব ডিস্টিল করার, আর যদি না থাকে তাহলে আমি নর্মাল ডিস্টিলেশন প্রসিডিওর ব্যবহার করব। সেটা আইডেন্টিফাই করা হচ্ছে যে এই যে পারক্সাইড, আমরা জানি কি পারক্সাইডের অক্সিজেনটা একটা অক্সিজেন বেরিয়ে চলে আসে, ভেঙে যায়। পারক্সাইড ভাঙে না? হ্যাঁ, H প্লাস আর HO মাইনাস। এই ছেলে, H প্লাস ওটা তো অ্যাসিডিটি। আমি ডিকম্পোজিশনের কথা বলছি, যেমন এই মলিকিউলটা স্বতঃস্ফূর্তভাবে এইভাবে ভাঙে, আর এই মলিকিউলটা এইভাবে ভাঙবে। আচ্ছা, কেটে যেতে পারে, হ্যাঁ, কেটে গেলে আমি একটা প্রবলেম দেবো, প্রবলেমটা করে জমা দিবি, তারপর ক্লাসে জয়েন করবি। এইভাবে ডিকম্পোজ করবে। হাইড্রোজেন পারক্সাইড এমনি ভেঙে যায়, হিট দিলে আরো বেড়ে যাবে রেট। তাহলে এই যে অক্সিজেনটা তৈরি করছে জার্মান অক্সিজেন, এটাকেই আমি কাজে লাগাবো। কিরকম ভাবে কাজে লাগাবো? আমি এই ইথার স্যাম্পেল নিয়ে যেখানে ইথার ম্যাক্সিমাম আছে, কিছুটা এরকম তৈরি হয়েছে, আমি সাসপেক্ট করছি নাও থাকতে পারে, তাতে কেআই দেবো। ঠিক আছে, কেআই আর স্টার্চের অ্যাকোয়াস সলিউশন দেবো, কেআই এর অ্যাকোয়াস সলিউশন দেবো, আর স্টার্চ সলিউশন মিশিয়ে দেবো। তাহলে কি হবে? এই অক্সিজেনটা কেআই থেকে কি বার করবে? এ কেআই থেকে কি বার করবে? আই মাইনাস থেকে, না আই মাইনাস থেকে ইলেকট্রন বার করবে। এ আই মাইনাস থেকে ইলেকট্রন বার করবে অক্সিজেন, তাহলে এটা হয়ে যাবে I2। বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে সঠিকভাবে। এই যে I2 তৈরি হলো, I2 এর সঙ্গে স্টার্চ কি হবে? ভায়োলেট কালার কমপ্লেক্স, বেগুনি বর্ণের জটিল যৌগ, ভায়োলেট কালার কমপ্লেক্স। তাহলে যদি এই ইথারের স্যাম্পল সলিউশনকে কেআই এর অ্যাকোয়াস সলিউশন আর স্টার্চ মিশ্রিত দ্রবণ নিয়ে যদি ঝাঁকিয়ে দিই, যদি দ্রবণটা বেগুনি বর্ণের হয়ে যায়, তাহলে কনফার্ম কি? এখানে হাইড্রোজেন। এইটা ভেঙে একটা ও দেবে, সেটা আগে বলেছি। সেই ওটাকে রিডিউস করবে I মাইনাস, আর I মাইনাস নিজে অক্সিডাইজড হবে, কিন্তু তাকে তো ধারণ করতে হবে কাউকে, সেই ধারণ করবে কে? জল। ঠিক আছে, এবার H2O মানে তুই এইভাবে কল্পনা কর যে একটা H প্লাস আর একটা OH মাইনাস,
ঠিক আছে, H2O কে এইভাবে কল্পনা করতে হচ্ছে। এবার এইটা ভাঙলো, দিয়ে হলো C2H5 ও C2H5, এখান থেকে একটা ও ভেঙে বেরিয়ে এলো, সেই ও আর দুটো I মাইনাস, I ডট প্লাস O2 মাইনাস প্লাস I ডট হলো, এটা বোঝা গেছে? এটা কি বুঝতে পারলি? I মাইনাস মানে দুটো ইলেকট্রন, এটা মানে দুটো ইলেকট্রন, প্রত্যেকে একটা একটা করে দিল। তাহলে এই হয়ে গেল O2 মাইনাস, এটা I ডট, এটা I ডট। সেখান থেকে কি হলো, এই দুটো I ডট মিলিয়ে একটা I2 হয়ে গেল, আর এটা হয়ে গেল O2 মাইনাস। এই O2 মাইনাস আর এই H প্লাসটা, শুধু H প্লাসটা কিন্তু, হ্যাঁ, অনলি দিস ওয়ান, আরেকটা OH মাইনাস হবে, কারণ H প্লাস আর O2 মাইনাস একটা OH মাইনাস হবে। তাহলে একটা OH মাইনাস, একটা OH মাইনাস, দুটো OH মাইনাস, তাহলে এখানে লিখবো 2KOH, আর দুটো I মাইনাস লাগবে, তাহলে এটা হবে 2। বল বুঝতে পারলি কিনা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে তো? হুম। সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, সুমনাকে বলছি, আমি প্রশ্নটা কি দিয়েছিলাম, ব্যালেন্স দ্য রিয়াকশন উইদাউট দ্য হেল্প অফ বুক। এই রিয়াকশনটা তো আমি লিখে দিয়েছি, তুই স্টার্ট করতে থেকে পেলি? স্টার্চটা তো ছিল, ওইটা কই ছিল? আমি যেটা করতে দিয়েছি সেখানে স্টার্ট কই? আমি একটা রিয়াকশন লিখে দিয়ে বলেছি ব্যালেন্স দ্য রিয়াকশন, সেই রিয়াকশনটাকে তুই আবার মডিফিকেশন করছিস না। প্রশ্ন ওটা করতে ড্যাশ দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ড্যাশ দিয়েছিলাম এইটা জলটা লেখার জন্য। ও, আমি এটা স্টার্চ ভাবছিলাম। না, এটা কেউই হবে। ব্যালেন্স কথাটা মানে কি? মানে তোকে মেটেরিয়াল ব্যালেন্স করতে হবে, চার্জ ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ। বেশ, তাহলে আইডেন্টিফিকেশন ওয়ানটা তাহলে ক্লিয়ার হলো তো, যে ওহো কতবার ভুল হচ্ছে রে, CH3 CH2 O O CH2 CH3, এবার ঠিক আছে, এইটা নিজে থেকে ভাঙবে। স্ক্রিনটা ঘুরে গেছে। ওহো, হুম, এটা স্টেপ 1, ঠিক আছে? এটা ভেঙে ও তৈরি করলো, তারপরে এই রিয়াকশনটা হলো, ওই যে ওটা, সেই ওটা এই জলের সঙ্গে বিক্রিয়া করে, সরি, এই আর টু I মাইনাস থেকে দুটো ইলেকট্রন টেনে O2 মাইনাস হলো, সেই O2 মাইনাসটা জলের সাথে বিক্রিয়া করে দুটো OH মাইনাস তৈরি করলো, দিয়ে এরকম হয়ে গেল I2 তৈরি হয়ে গেল। এরপরে এই রিয়াকশনটা, ঠিক আছে? এবার তুই যদি এইটা লিখিস আলাদা করে তাহলে কিন্তু হবে না, কারণ এই ব্যাপারটা ওর মধ্যে লেখা আছে, তাই না? দেখ, এই ব্যাপারটার মধ্যে আছে তো, এই যে C2H5 O C2H5, তুই মেকানিজমটা এক্সপ্লেন করবার সময় বলতে পারিস। তাহলে এরপর ওই রিয়াকশনটা হলো লাস্টে
যে I2 টা উৎপন্ন হলো সেটার সঙ্গে স্টার্চের বিক্রিয়া কি তৈরি হবে? ভায়োলেট কালার্ড কমপ্লেক্স তৈরি হবে। এটাই হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন 2 হচ্ছে আরেকটা পদ্ধতি। স্যার বিক্রিয়াগুলো তো এত সহজে হবে না, তাহলে আমি কিভাবে মানে পারবো? মানে যা মুখে বলছি তা তো আর হবে না। KI এর বিক্রিয়া ভীষণ সেনসিটিভ, ও, ভীষণ সেনসিটিভ, মানে থাকলেই বিক্রিয়া হবে। ও, ইথারে যদি এতটুকু থেকে থাকে তাহলেই বিক্রিয়া হয়ে যাবে। এই রিঅ্যাকশন গুলো আবার হাইলি সেনসিটিভ, এটা তোকে চেষ্টা করতে হবে না, থাকলেই বিক্রিয়া হবে, সঠিক প্রপোর্শনে মেশালেই হবে। ঠিক আছে। হ্যাঁ, আইডেন্টিফিকেশন বলা হচ্ছে মানে সেগুলো কিন্তু মানে তোর হবেই, যেগুলো আইডেন্টিফিকেশন হিসেবে স্বীকৃতি পাবে সেগুলো একটু যদি ঠিকঠাক ছেলে হয় তাহলে সে নামাতে পারবে ল্যাবে। এই রিঅ্যাকশন গুলো আসবে, ডিস্টার্বিং নয়। তবে সব আইডেন্টিফিকেশন নয়, যেমন বেডিস রিয়েজেন্ট দিয়ে যেটা অ্যালডিহাইড বা কিটোনকে যেটা আইডেন্টিফিকেশন, এটা কিন্তু সবসময় আসে। ওই একটি মাত্র আমি আনতে পারিনি, বাকি সব মানে আনতে পেরেছি, কিন্তু মানে অ্যাটেম্পট ইজ টু রেজাল্ট রেশিও 1:1 নয়, বার পাঁচেক চেষ্টায় হয়তো একবার আসে ওইটা, বাকি সমস্ত আইডেন্টিফিকেশন চলে আসে, সেইভাবেই ডিজাইন করা হয়। আইডেন্টিফিকেশন 2টা দেখ, Fe2+ এর সাথে যদি HCN- কে বিক্রিয়া করানো হয় তাহলে নো ব্লাড রেড পিপিটি, এটা বোঝা গেল? Fe2+ এর সাথে HCN- এর বিক্রিয়ায় অর্থাৎ থায়াসায়ানাইটের সঙ্গে ফেরাসের বিক্রিয়াতে ব্লাড রেড পিপিটি হয় না, কিন্তু Fe3+ প্লাস HCN- অর্থাৎ ফেরিকের সাথে যখন থায়াসায়ানেট হবে, দরজাটা বন্ধ করে দাও গো, এইটা কিন্তু ব্লাড রেড পিপিটি। তাহলে এটা কিসের আইডেন্টিফিকেশন? ফেরাস না ফেরিক? ঠিক, ফেরাস না ফেরিক, এটা একটা আইডেন্টিফিকেশন। আর যদি ফেরিকটা জানা থাকে তাহলে থায়াসায়ানাইটের আইডেন্টিফিকেশন। ফেরিকটা যদি জানা থাকে, ফেরিকটা যদি সাপ্লাইড হয়, তাহলে এটা থায়াসায়ানাইটের আইডেন্টিফিকেশন হবে না? ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেটা জানা থাকবে, মানে দুটো যদি থাকে রিঅ্যাকশনে, রিঅ্যাকট্যান্ট যদি দুটো থাকে, যেটা জানা থাকবে সেটা তো আমাকে তো বলেই দিয়েছে, ওটা আইডেন্টিফিকেশনের কোনো প্রসঙ্গ আসে না। যেটা জানা থাকবে না সেটা তাহলে কি হয়ে যাবে, সেটা আইডেন্টিফাই হয়ে যাবে ওই রিঅ্যাকশনের মাধ্যমে। এবার আমি নিয়েছি মোর্স সল্ট। মোর্স সল্টের ইয়ে বলতো, MOHR, মোর্স সল্ট। ফর্মুলা বল। FeSO4 স্টপ NH4 হোল টুয়াইস SO4। কটা জল থাকে জানিস? আমি ভুলে গেছি। 6টা। 6টা? 6টা তো? হ্যাঁ হ্যাঁ। 6H2। এটা যদি ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশন বানাই, সদ্য প্রস্তুত মোর লবণের দ্রবণ, ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশন অফ মোর সল্ট, তাহলে এই দ্রবণে Fe2+ আয়ন থাকবে না থাকবে না? থাকবে। সে থাকবে। Fe3+ কি? আয়ন থাকবে বুঝতেই না পারলাম থাকবে না? শুনতে পেলি না? বুঝতে পারলাম না জিনিসটা কিছু। কি বললেন? Fe3+? প্রথমে বললাম যে এই দ্রবণে, এই ফ্রেশলি প্রিপেয়ার্ড মোর সল্ট সলিউশনে Fe2+ আয়ন থাকবে না থাকবে না? থাকবে। হ্যাঁ থাকবে থাকবে। Fe3+ আয়ন থাকবে না থাকবে না? না 3+ থাকবে না। থাকবে না।
3 প্লাস তো 2 plus থাকবে না, থাকবে। 2 প্লাস থাকবে। এবার এটা প্রস্তুত করার আধ ঘন্টা পরে, এটা প্রস্তুত করেছি, খোলা মুখ পাত্রে রেখেছি, আধ ঘন্টা পরে Fe2+ থাকবে না থাকবে না? কম থাকবে বা না থাকার মধ্যেই। আর Fe3+ থাকবে না থাকবে না? থাকবে না। Fe3+ থাকবে। কি করে Fe3+ হলো? এরিয়াল অক্সিডেশন হবে। ঠিক। Fe2+ কি হয়, ওটা হচ্ছে তো 3d6 4s0, বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে Fe, তাহলে Fe2+ হচ্ছে 3d6 4s0, সেটা ভেঙে গিয়ে 3d5 4s1 হয়। সেই জন্য একটা অক্সিডেন্ট যদি পাওয়া যায় তাহলে Fe2+ কিন্তু Fe3+ এ কনভার্ট হয়, কিন্তু ইন প্রেজেন্স অফ অ্যান অক্সিডেন্ট, নিজে থেকে হবে। তাহলে খোলা মুখ পাত্রে রেখেছি সব দ্রবণটা, বাতাসে অক্সিজেন আছে, সেই অক্সিজেন কি করবে, এই ইলেকট্রনকে বার করে নেবে, Fe2+ কে Fe3+ এ জারিত করবে। বোঝা গেছে? কিন্তু সময় লাগবে, আধ ঘন্টা লাগবে, দিয়ে Fe2+ টা Fe3+ এ কনভার্ট। তাহলে আমি একটা মজার জিনিস করতে পারি, আমি মোর সল্টের দ্রবণে HCN- দিয়ে দিতে পারি, NH4HCN, মানে অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে দিতে পারি। ব্লাড রেড পিপিটি পাবো না পাবো না? প্রথমে হবে না। মোর সল্টের ফ্রেশলি প্রিপেয়ার্ড সলিউশনে আমি অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করলাম, আমি ব্লাড রেড পিপিটি পাবো না পাবো না? পাবো না। পাবো না। কিন্তু যদি অপেক্ষা করি আধ ঘন্টা 45 মিনিট যদি অপেক্ষা করি, তাহলে পাবো। তাহলে বা blood red পেয়ে যাবো। তাহলে পাবো। তাহলে পেয়ে যাব। কিন্তু খুব বেশি হবে না, কারণ Fe2+ টা Fe3+ এ 100% হয়ে যায় না, তবে অনেকটাই হয়। পাবো, ব্লাডের পিপিটি পাবো টাইম, মানে যদি অপেক্ষা করি। এইবার যদি আমি ওই ইথার স্যাম্পেলটা নিয়ে যদি ঝাঁকিয়ে দিই তাহলে কি হবে? দেখছিস তো, আবার ভুল করলাম। CH3 CH2O O CH2 CH3, যদি এটা থেকে থাকে ইথারে, তাহলে এটা তৈরি হলো ওল্ড ইথার স্যাম্পেলকে অল্প নিয়ে আমি মোর সল্টের সঙ্গে ঝাঁকিয়ে দিলাম, যদি এটা থেকে থাকে তাহলে এটা তৈরি হলো। এই ওটা কি করবে, Fe2+ ও কি হবে, Fe3+ হবে। ব্যালেন্স হয়নি কিন্তু, yet to be balanced, ব্যালেন্স করতে হবে। আপাতত ইলেকট্রনটা ব্যালেন্স করে দিই, বোঝা গেল? তাহলে যে Fe2+ টা ব্লাড রেড পিপিটি দিচ্ছিল না, সে কিন্তু এখন ব্লাড রেড পিপিটি দিয়ে দেবে। আমি কিন্তু অপেক্ষা করব না, এখানে কিন্তু অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখব, কারণ অপেক্ষা করলে তো এমনিই চলে আসবে, বাতাসের অক্সিজেন একে অক্সিডাইজ করে দেবে। আমি ওল্ড ইথার স্যাম্পেল নেবো একটুখানি, নিয়ে ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যামোনিয়াম মোর সল্ট নেবো, ফ্রেশলি প্রিপেয়ার্ড না হলে তো বিপদ, অটোমেটিক সেখানে Fe3+ থাকবে। তাহলে ফ্রেশলি প্রিপেয়ার্ড মোর সল্টের দ্রবণের সঙ্গে মিশিয়ে ওকে ঝাঁকাবো, তারপর অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করব। যদি ব্লাড রেড পিপিটি চলে আসে, তার মানে এখানে এইটা আছে, এই জিনিসটা আছে এইখানে, আর যদি না আসে তার মানে নেই। এটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওই পুরোনো বোতলটাকে ঝাঁকালে এক্সপ্লোশন করবে না তো? পুরোনো বোতলটাকে কেন ঝাঁকাবো? পুরোনো বোতলটাকে ঝাঁকাবো কেন? ইথারের পুরোনো ইথারের বোতল থেকে ইথার নেবো, দি মোর সল্টের দ্রবণ মিশিয়ে সেই স্যাম্পেলটাকে ঝাঁকাবো। পুরোনো ইথারের বোতল থেকে একটুখানি তুলে নেবো ইথার, স্যাম্পল অফ ইথার উইল বি টেকেন and will be added to the freshly prepared more salt solution, and that mixture will be shaken. হ্যাঁ ঠিক আছে।
ইথারের বোতলটাতে যদি আমি এই FeSO4টা দিয়ে দিই তাহলে বোতলটা তো নষ্ট হয়ে গেল, আমার তাহলে আইডেন্টিফিকেশন করতে হবে। এক বস্তা ময়দা দিয়েছে, দিয়ে বলেছে ময়দাটা পিওর কিনা চেক করো। যেটা চেক করবো সেটা ময়দার বস্তাতেই অ্যাড করে দেবো, না ময়দার না। বস্তা থেকে অল্প ময়দা কালেক্ট করে নিয়ে আমি অন্য জায়গায় টেস্ট করবো? তো আমি তো নিজেই নষ্ট করে দিলাম ওদের, হুম, তাই না? হ্যাঁ। ওরকম ভাবে টেস্ট BITM এর ছেলেরা করবে। বেশ, এইবার তাহলে আমি বুঝতে পেরে গেছি যে ইথারের মধ্যে হাইড্রোজেন পারক্সাইড বা পারক্সাইড আছে না নেই, হ্যাঁ কি না, এই দুটো টেস্টের মাধ্যমে জানতে পেরে গেলাম। একটাতে যদি আমার মন না পড়ে হ্যাঁ। আমি আরেকটা দিয়ে টেস্ট করে নেবো, দুটোই সেনসিটিভ, দুটোই রেসপন্ড করবে। বুঝেছি। তাহলে হয় পারক্সাইড আছে বা নেই, যদি না থাকে তাহলে আমার কোনো চিন্তার কারণ নেই, যে যে ফরম্যাট আছে ডিস্টিলেশন করা সেই পদ্ধতিতে করব, বা আমি আমাকে যদি রিপোর্ট করতে বলে আছে কি নেই আমি রিপোর্ট করে দিলাম, ব্যাস। এবার যদি থাকে তাহলে সেটা রিপোর্ট করে দেবো যে আছে, তাহলে তার জন্য ডিস্টিলেশন পদ্ধতি আলাদা হবে। আলাদা কি, এটাকে রিমুভ করতে হবে। রিমুভ কি করে করব, যেটা দিয়ে আইডেন্টিফাই করলাম সেটা দিয়ে রিমুভ করব, অর্থাৎ KI সলিউশন দিয়ে ঝাঁকিয়ে দেবো, তাহলে সব KI গুলো I2 হয়ে গেল, ঠিক আছে। এবার ডিস্টিল করে ইথারটাকে বার করবো, ইথার ঘোলাটাই সবার প্রথমে ইথার বেরিয়ে যাবে, বাকি সব ওই I2, সেখানে স্টার্ট যোগ করবো না কারণ আমার তো আইডেন্টিফিকেশন হয়েই আছে। I2 তারপরে অন্যান্য জিনিসগুলো নিচে পড়বে, ইথার বেরিয়ে চলে যাবে। তাহলে যেটা দিয়ে আইডেন্টিফাই করছি সেটা দিয়ে আমি কি করব, রিমুভ করে দেবো পারক্সাইডকে, অথবা মোস্ট সল্টের সলিউশন দিয়ে ঝাঁকিয়ে দেবো, তাতে Fe2+ গুলো Fe3+ হয়ে যাবে, সমস্ত পারক্সাইড গুলো ভেঙে নর্মাল ইথার হয়ে যাবে। তারপর ডিস্টিল করে দেবো, ডিস্টিল করলে ইথার বেরিয়ে যাবে, কারণ ইথারের বয়লিং পয়েন্ট হচ্ছে কত, 17 না কত, ঠিক আছে। আর জলের বয়লিং পয়েন্ট 100, তাহলে আমি যদি 30 ডিগ্রি বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডিস্টিল করি তাহলে কি হবে, ইথার হয়ে করে বেরিয়ে আসবে, জলও বেরিয়ে আসবে, মাল্টিপল ডিস্টিলেশন করলে আলাদা হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হুম, হুম, জানতেই যখন পেরে গেছি যে মুখটা খোলা থাকলে বা আলো ঢুকলে, মানে মুখ খোলা থাকলে অক্সিজেন ঢুকবে, আর যদি ট্রান্সপারেন্ট বোতল হয় তাহলে আলো ঢুকবে, তাহলে জানতেই যখন পেরে গেছি যে এরকম হতে পারে, তাহলে আমি প্রথমেই সাবধান হব না কেন? তাহলে তার এইসব অশান্তি থাকে না, রঙিন তাই না? বোতলে কালো কাগজ দিয়ে মুড়ে দিলেই তো হয়। হ্যাঁ, রঙিন বোতল নিলে হবে, রঙিন বোতলে কালো কাগজ দিয়ে মুড়ে দেবো, বা কালো বোতলে নিয়ে নেবো, প্রবলেম কি আছে? হ্যাঁ আবার কালো হ্যাঁ কাগজ দিয়ে মুড়তে যাবো কেন? হ্যাঁ হ্যাঁ বোতলটাই কালো নিয়ে নেবো, খোলা রাখলে প্লাস্টিকের হবে না। কালো বোতল, প্লাস্টিকের কালো বোতল নিয়ে নেবো। আর মুখটা সিল করে দেবো। মুখটা সিল না, মুখটা সরু করতে হবে। হ্যাঁ। মুখটা সিল করে দিলে তোকে তো ব্যবহার তো করতে হবে রে বাবা। হ্যাঁ, এবার যদি সরু 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 করে দিই করলে তাহলে হয়তো বাতাস সামান্য পরিমাণে ঢুকবে। না না না, ভুল হচ্ছে। সরু করে দিলে যা বাতাস ঢুকবে, বড় করে দিলে, মুখটা বড় থাকলে তার বহু গুণ বাতাস ঢুকবে, যত গুণ বড় করলি তার থেকেও বেশি গুণ বাতাস ঢুকবে, কারণ যখন সরু হবে তখন বাতাস চলাচল বন্ধ হয়ে যাবে, তখন তুই যতটুকু ওই ঢালছিস সেই সময় যে টার্বুলেন্স সৃষ্টি হবে তাতে এয়ারটা ঢুকবে, প্রবাবিলিটি কমবে। সিল তো কি করে, সিল করে দিলে কি করে হবে? তাহলে তুই হ্যাঁ ইথারটা ব্যবহার করবি না নাকি? হ্যাঁ এটা চ্যানেল করে দেবো, অন্য মুখ দিয়ে কি ব্যবহার করতে হবে? কি করে দিবি? চ্যানেল করে দেবো ওই কল পাইপ টাইপ সিস্টেম দিয়ে। হয় না, কল সিস্টেম করলে হয়। কল সিস্টেম করলে ওপরে তো ফুটো রাখতে হবে, নাহলে তো বেরোবে না। উপরে কেন ফুটো করবো, বডিতে ফুটো করবো মাঝখানে। তো সে একই ব্যাপার, একটা ফুটো তো থাকতেই হবে, সেই দিয়ে তো হাওয়া ঢুকবে চঞ্চল করে। তুই একটা ট্যাঙ্কের যদি তোর জল নিস, একটা কোন একটা পাত্র থেকে যদি জল নিস, তার একটা দিক ফুটো করতে হবে না? তুই ওই জলের জার যেগুলো আমরা কিনে আনি পিকনিকের সময়, সেগুলো ওপরটা ফুটো করলে তবে নিচে দিয়ে জলটা পড়ে, শুধু কলটা খুললে জলটা খানিকক্ষণ পরে দিয়ে বন্ধ হয়ে যায় অ্যাটমসফিয়ারিক প্রেসারের জন্য। বেশি ফুটো দিয়ে বাতাস ঢুকবে, বুঝতে পেরেছিস? সেই জন্য বেটার হচ্ছে যে মুখটাকে সরু করে দাও, কারণ ব্যবহার করার জন্যই তো কেনা হয়েছে,
হ্যাঁ আর ছাত্ররা এক্সপেরিমেন্ট করবে, সুতরাং বারবার খুলবে, ওইটাকে আটকানো যাবে না। এটা তো আর কিনে আমি সিল করে শোকেসে সাজিয়ে রাখবো না, আমি তো ব্যবহার করার জন্য কিনেছি। তাহলে ওই ব্যবহার করবার সময় যাতে বাতাস চলাচলটা কমে যায় তার ব্যবস্থা। আর ছাত্রদের ইনস্ট্রাকশন দিতে হবে, বা যে ব্যবহার করবে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে যে তুমি যেন ঢাকনাটা খুলে বিড়ি খেতে যাও, তোমার যতটুকু দরকার ঝট করে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দাও। কথা বোঝা গেল? একটা টাইম হ্যাঁ। অন্তর অন্তর টেস্ট তোর 7 করলেও ml দরকার, তোর 7 ml দরকার, তুই ঝপঝপ করে 8 ml ঢেলে নে, 8 ml 8.5 ml 9 ml ঢেলে নে, দিয়ে চিপিটা লাগিয়ে দে। দিয়ে ওই যে এক্সেসটা যেটা হলো সেইটা আবার ওইখানে আর ব্যাক করানো যাবে না, কারণ পাত্রে ওই মেজারিং সিলিন্ডারে নোংরা থাকতে পারে। সেটা আমি একটা বিকারে নিয়ে নিয়ে অ্যাডজাস্ট করবো, অল্প অল্প করে ড্রপারে করে তুলে নেবো। কিন্তু স্যার ওই বারবার নেওয়া 7 ml যদি আমি ঢালতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, অনেক হাওয়া ভিতরে ঢুকে যাবে। আমি ঝপঝপ করে যতটা দরকার তার থেকে একটু বেশি নিয়ে চিপিটা লাগিয়ে দেবো। এবার বাকিটা আমি ড্রপারে করে তুলে ফেলে ওটাকে 7 ml অ্যাডজাস্ট করবো। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, মেন বোতলটাকে হ্যাম্পার করলে হবে। এইগুলো হচ্ছে কিন্তু স্যার ল্যাবে টেস্ট তো বারবার করতে হবে, তখন তো বারবার ওরকম করে নিতে হবে। যদি বারবার টেস্ট হয় তখন একটা সুবিধা, বোতলটা শেষ হয়ে যাবে, তখন আর ডিস্টিলেশনের প্রসঙ্গই আসবে না। ও, বোঝা গেল? হ্যাঁ স্যার। এইবার হচ্ছে যে যেমন একটা বললাম যে রোগটা মানে খাবারটাকে যারা পথ্য হিসেবে খায় তাদের রোগটা কম হয়। আমি মানি না আমার খাবারে খুব রোগ, কিন্তু ঘটনাটা সত্যি। খাবারকে যারা ওষুধের মতো করে খায় তাদের কিন্তু ওষুধ খেতে হয়, আর যারা খাবারটা জিভের জন্য খায়, শরীরের জন্য নয়, তাদের কিন্তু প্রচুর ওষুধ খেতে হয়। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে রোগ হবে তারপর সারাবো, সেটার চাইতে যদি জীবনযাত্রাকে পাল্টানো হয় তাহলে কিন্তু অনেক রোগ এমনি হয় না, অনেক রোগ আটকে যায়। মানে অন্তত 70 থেকে 80% রোগের রিডাকশন হয়ে যায়। সেই জন্য আগেকার দিনে যোগীরা অনেকদিন বেঁচে থাকতো, 120 বছর 150 বছর, 500 বছরের বেঁচে ছিল যোগী, এরকম আছে। তো একটা শিখলাম যে যদি হয়ে যায় রোগ তাহলে কি করবো, তাহলে চিকিৎসা করতে হবে। তাহলে রোগ হয়েছে কিনা ডায়াগনোসিস করতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। চিকিৎসা কি? ওইটা দিয়ে চিকিৎসা হবে। কেআই যোগ করে ঝাঁকিয়ে দেবো, তারপর ডিস্টিল করে নেবো, বা মোর সল্টের দ্রবণ যোগ করে ঝাঁকিয়ে দেবো, ডিস্টিল করে নেবো, ওটাই চিকিৎসা। আর প্রিভেনশন মানে আমি বুঝতেই যখন পারছি যেরকম হয় তখন আমি ওই আলো বাতাসটা বন্ধ করার চেষ্টা করব। তারপরেও যেটা একটা করতে পারি আমরা, ওই আদা, গোলমরিচ, তুলসী পাতা, তারপরে তোর ওই ওটা কি বলে, লবঙ্গ, দারচিনি সামান্য করে দিয়ে আমি যদি লাল চা করে খাই সপ্তাহে 2 বার, তাহলে আমার কি হবে, শরীরটা রিফ্রেশ হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাটা রিফ্রেশ হবে। বাড়ানো যায় না ইমিউনিটি, নেগেটিভ করে রাখাটাকে আটকানো যায়। তাহলে সেইটা হচ্ছে যে আমি যদি সলিউশনে কিছু দিয়ে রাখি যার জন্য ওই ওটাকে ও নষ্ট করে দেবে তৈরি হলেই, মানে আমি সব রকম প্রিভেনশন নিচ্ছি, আমি কালো প্লাস্টিকের বোতলে রেখেছি বা রঙিন কাঁচের বোতলে রেখে প্লাস্টিক কালো কাগজ দিয়ে মুড়ে দিয়েছি, মুখটাকে সরু করেছি, ছাত্রদের ইনস্ট্রাকশন দিয়েছি তোমরা খুলে রেখে কোথাও যাবে না, ঝপ করে ঢেলে নিয়ে মুখটা বন্ধ করে দেবে, তারপর তুমি যা করার করবে। এইসব করার পরও আমি যদি একটা প্রিকশন নিই যে সলিউশনের মধ্যে কিছু দিয়ে দিলাম যেটা ওই কনভার্সনটাকে, ওই কনভার্সন প্রসিডিওরটাতে নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ইথারটা যখন ওই বাতাসের অক্সিজেনের প্রেজেন্সে তোর ওই ইয়েতে কনভার্ট হচ্ছিল, ইথার পারক্সাইডে কনভার্ট হচ্ছে, সেই রিয়াকশনটাতে নেগেটিভ ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, অথবা ওটা তৈরি হয়ে গেল ওটাকে ভিতরে ভিতরে মেরে দেবে। তো সেরকম যৌগ কি, কিউপ্রাস অক্সাইড, ইথানল বা হাইড্রোকুইনোন, মনে রাখতে হবে। তাহলে একটা টপিককে ঘিরে কত রকম প্রশ্ন আসতে পারে। কিউপ্রাস অক্সাইড বা ইথানল বা হাইড্রোকুইনোন যদি অল্প পরিমাণে আমি ওই দ্রবণে অ্যাড করে রাখি
দ্যাট উইল প্রিভেন্ট দ্য ফরমেশন অফ পারক্সাইড। তাহলে এটা হচ্ছে ওই সেই লবঙ্গ তুলসী পাতা ওইটা দিয়ে চা খাও, তাতে কি হবে ভিতরে ভিতরে প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হবে, ওটা তৈরি হবে না। আশা করি বোঝা গেছে। হুম, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। এইবার আমরা তো জানি যে যদি অ্যানিসোল নিই তাহলে OCH3 ও এর লোন পেয়ার আছে, লোন পেয়ারটা ভিতরে ঢুকবে, তাহলে অর্থ আর প্যারাটা অ্যাক্টিভেট হবে। ঠিক বলছি? অর্থ আর প্যারা যদি অ্যাক্টিভেট হয় তাহলে কনসেন্ট্রেটেড H3 কনসেন্ট্রেটেড H2SO4 দিলে কি হবে? অর্থ নাইট্রো অ্যানিসোল হবে, প্যারা নাইট্রো অ্যানিসোল হবে। স্টেরিক রিপালশনের জন্য প্যারাটা মেজর প্রোডাক্ট হবে। ব্রোমিনেশনের ক্ষেত্রে আমি Br2Fe দিতে পারি, বা এক্ষেত্রে Br2 অ্যাসিটিক অ্যাসিড দিলেও হয়, তাতে অর্থ ব্রোমো অ্যানিসোল হবে, প্যারা ব্রোমো অ্যানিসোল হবে। ব্রোমিনের সাইজ বড়, স্টেরিক রিপালশনের জন্য এটা মাইনর, এটা মেজর প্রোডাক্ট। আমি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন করতে পারি, CH3Cl অ্যানাইড্রাস LCl একই জিনিস, অর্থ মিথাইল অ্যানিসোল, প্যারা মিথাইল অ্যানিসোল, এটাও মেজর হবে। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করতে পারি, আগেরটা অ্যালকাইলেশন হলো CH3COCl, এক্ষেত্রে এইটা হবে না, মানে খুব কম হবে। 2-methoxyacetophenone, কি করে নামটা আসছে? এই নামটা কিন্তু ক্রিটিক্যাল। এই যে অর্থ পজিশনে COCH3 ঢুকলো, এই নামটা আমাকে আগে বলতে হবে, অর্থাৎ এটা একটা কিটোন। কিটোনের এই দিকে আছে বেনজিন, ওই দিকে আছে মিথাইল, এর নাম হচ্ছে অ্যাসিটোফিনোন। ওন হচ্ছে C ডবল বন্ড ও এর জন্য, আর এটা অ্যাসিটো, এটা ফিনোন। সেক্ষেত্রে 2 নম্বর থেকে মিথক্সি গ্রুপ কানেক্ট হয়ে আছে, 2 নম্বর থেকে মিথক্সি গ্রুপ ঝুলছে, 2-methoxyacetophenone, আর এটা হচ্ছে 4-methoxyacetophenone। কথা বোঝা গেল? এইবার এখানে একটা কমেন্ট আছে, সেটা জানতে হবে। অ্যারোমেটিক ইথার্স আর মাচ লেস রিঅ্যাক্টিভ দ্যান ফেনলস টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অ্যারোমেটিক ইথার অর্থাৎ এইগুলো, এটা কিন্তু ফেনলের থেকে লেস রিঅ্যাক্টিভ, ঠিক আছে? কারণ ফেনলের যতটা অক্সিজেনের লোন পেয়ার ঢুকবে, এর ততটা ঢুকবে না। আর কোলবে, রাইমার্টিম্যান এগুলো হয় না, এটা জেনে রাখতে হবে। কিন্তু কোলবে, রাইমার্টিম্যান এগুলো এখানে হয় না, যেটা ফেনলের ক্ষেত্রে আমরা দেখিয়েছি। আর এই হ্যালোজেনেশন রিঅ্যাকশনটা কি হবে? যদি একটা Cl2 দিই, ডাইইথাইল ইথারে যদি একটা Cl2 দিই, তাহলে কোথায় ঢুকবে? দেখ, 1 নম্বরে ঢুকলো, মানে ও তার পাশের যে CH সেখানে ঢুকলো, তাহলে 1-chloro-diethyl ইথার। আরেকটা Cl2 দিলে কোথায় ঢুকবে? এটা 1 নম্বরে ঢুকেছে, ওইটা 1 প্রাইমে ঢুকবে, অর্থাৎ ও এর পাশে যে CH2 তাতে একবার ঢুকলো, আরেকবার দিলে তার পাশেরটাতে ঢুকবে। তাহলে CH3 CHCl ও CHCl CH, 1 অণু দিলে এটা করে আসবি, 2 অণু দিলে এটা করে আসবি। আর যদি এক্সেস দিয়ে দেয় তাহলে সবগুলোতে ঢুকে যাবে। ভালো করে দেখ, কিন্তু লাইট লাগবে।